আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ঠিকঠাক শব্দ খুঁজে পাওয়াটা মাঝে মাঝে বেশ কঠিন হয়ে যায়, তাই না? আজকে আমরা দেখব কিভাবে কিছু সাধারণ শব্দের বদলে আরও সুনির্দিষ্ট বা প্রিসাইজ শব্দ ব্যবহার করে আমাদের কথা বা লেখাকে আরও অনেক বেশি প্রভাবশালী করে তোলা যায়। ধরুন, আপনাকে কেউ বলল, নিয়ম বদলে গেছে। বাক্যটা খুব সোজাসাপটা, কিন্তু এটা শুনে কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ঠিক কী ঘটেছে? আসলে এই প্রশ্নগুলোই আসল কথা। নিয়মগুলো কি সামান্য পাল্টেছে, নাকি একেবারেই নতুন নিয়ম আনা হয়েছে? আর কেনই বা বদলানো হলো? আগের বাক্যটা কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তরই দেয় না, আর এখানেই নির্ভুল আর সুনির্দিষ্ট শব্দের আসল শক্তিটা লুকিয়ে আছে। তো আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমরা দেখব কিভাবে সাধারণ শব্দের জায়গায় আরও নির্দিষ্ট শব্দ ব্যবহার করে আমাদের মনের ভাব আরও পরিষ্কারভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আমরা কিন্তু প্রায়ই ভালো বা খারাপের মতো খুব সাধারণ শব্দ ব্যবহার করি, কারণ সেগুলো ব্যবহার করাটা সহজ। কিন্তু সমস্যা হলো, এই শব্দগুলো প্রায় পুরো ছবিটা তুলে ধরতে পারে না। এই আলোচনাটা আমাদের এমন কিছু শব্দ খুঁজে বের করতে সাহায্য করবে যা আমাদের ভাষাকে আরও পরিষ্কার আর নিখুঁত করে তুলবে। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম শব্দগুচ্ছে। ইংরেজিতে ব্রেক বা বাংলায় ভাঙা, এই শব্দটা আমরা হরহামেশাই ব্যবহার করি। কিন্তু কোনো কিছু ঠিক কিভাবে ভাঙছে সেটা বোঝানোর জন্য আরও অনেক সুন্দর আর নির্দিষ্ট শব্দ আছে। এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হলো এর বৈচিত্র্য। দেখুন, প্রত্যেকটা শব্দ কিন্তু মাথায় একটা আলাদা ছবি তৈরি করে। যেমন শ্যাটার মানে একদম চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া, ক্র্যাক মানে শুধু ফাটল ধরা, স্ন্যাপ মানে ওই যে মট করে ভেঙে যায় না, ঠিক সেরকম। আবার টেয়ার মানে ছিঁড়ে ফেলা। ফ্র্যাকচার সাধারণত হাড়ে ফাটল ধরার ক্ষেত্রে ব্যবহার হয়, আর ক্রাম্বল মানে হলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া। প্রত্যেকটা শব্দের অনুভূতি আর দৃশ্য কিন্তু একদম আলাদা। এবার শ্যাটার আর ক্র্যাকের পার্থক্যটা একটু ভালো করে খেয়াল করা যাক। যখন একটা কাঁচের ফুলদানি শ্যাটার হয়, তখন সেটা অসংখ্য ছোট ছোট টুকরো হয়ে যায়। কিন্তু বরফে যখন ক্র্যাক ধরে, তখন সেটার ওপর শুধু একটা দাগ বা ফাটল দেখা যায়, কিন্তু জিনিসটা এক টুকরোই থাকে। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু ভাষার সৌন্দর্য। একইভাবে স্ন্যাপ এবং টিয়ারের মধ্যে পার্থক্যটা একটু কল্পনা করার চেষ্টা করুন। যখন একটা পেন্সিল স্ন্যাপ করে ভাঙা হয়, আমরা যেন এর মট করে ওঠার শব্দটা শুনতেই পাই। অন্যদিকে একটা কাগজ টিয়ার করা বা ছেঁড়া হলো একটা বল প্রয়োগের কাজ, যেখানে কোনো কিছুকে টেনে আলাদা করা হয়। ঠিক আছে, চলুন এবার আমাদের পরের অংশে যাওয়া যাক। এখানে আমরা যত্ন, সতর্কতা আর সাবধানতা, এই তিনটি ধারণার মধ্যে লুকিয়ে থাকা সূক্ষ্ম পার্থক্যগুলো খুঁজে বের করার চেষ্টা করব। সাধারণত টেক কেয়ার অফ বা লুক আফটার ব্যবহার করা হয় কোনো শিশু, বয়স্ক বা অসুস্থ ব্যক্তির যত্ন নেয়ার জন্য, অথবা কোনো জিনিসের খেয়াল রাখার ক্ষেত্রে। কিন্তু কেয়ার ফর শব্দটা একটু অন্যরকম, কারণ এর দুটো একদম আলাদা মানে আছে। আনুষ্ঠানিক বা ফর্মাল অর্থে এটা বোঝায় কারো প্রয়োজন মেটানো, যেমন বয়স্কদের সেবা করা। আবার সাধারণ কথাবার্তায় কেয়ার ফর মানে হলো পছন্দ করা, যেমন আই ডোন্ট কেয়ার ফর স্পাইসি ফুড মানে আমি ঝাল খাবার খুব একটা পছন্দ করি না। এই পার্থক্যটা জানা কিন্তু খুব জরুরি। এবার কশিয়াস আর কেয়ারফুল, এই দুটো শব্দের দিকে তাকানো যাক। কশিয়াস বা সতর্ক হওয়া মানে হলো কোনো বিপদের আশঙ্কায় একটু নার্ভাস হয়ে ধীরে বা ভেবেচিন্তে কাজ করা। এর উল্টোটা হলো র্যাশ বা হটকারী। অন্যদিকে কেয়ারফুল বা যত্নশীল হওয়া মানে নার্ভাস না হয়েও কোনো ভুল এড়ানোর জন্য অতিরিক্ত মনোযোগ দেয়া। এর উল্টোটা হলো কেয়ারলেস বা অমনোযোগী। ব্যাপারটা এমন যে একজন কশিয়াস ড্রাইভার বিপদের ভয়ে আস্তে গাড়ি চালায়, আর একজন কেয়ারফুল ড্রাইভার সব নিয়মকানুন মেনে নির্ভুলভাবে গাড়ি চালায়। ব্যাপারটা একটু ভাবুন তো। এই তিনটা শব্দ নিয়ে কিন্তু আমরা প্রায়ই গণ্ডগোল করে ফেলি, তাই না? কজ, রিজন আর পারপাস, আমরা এগুলোকে অনেক সময় একই অর্থে ব্যবহার করে ফেলি, কিন্তু এদের প্রত্যেকের একটা আলাদা যৌক্তিক অর্থ আছে, যা কোনো ঘটনার পেছনের কেনকে বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করে। আর এই স্লাইডটা চমৎকারভাবে এদের মধ্যকার যৌক্তিক প্রবাহটা দেখাচ্ছে। কজ বা কারণ হলো যা সরাসরি কোনো ঘটনা ঘটায়। রিজন বা যুক্তি হলো সেই ঘটনার পেছনের ব্যাখ্যা, আর পারপাস বা উদ্দেশ্য হলো সেই কাজটা করার পেছনের লক্ষ্য। যেমন ধরুন, দুর্ঘটনার কজ ছিল ব্রেক ফেল করা,
দুর্ঘটনার রিজন হিসেবে বলা হলো ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল, আর ভ্রমণের পারপাস ছিল কোনো একটা ভালো কাজের জন্য তহবিল সংগ্রহ করা। সুতরাং এখানে একটা ছোট্ট কিন্তু খুবই কাজের নিয়ম আছে, মনে রাখবেন। আমরা বলি কজ অফ আ প্রবলেম, কিন্তু রিজন ফর আ ডিসিশন। এই সহজ নিয়মটা আমাদের লেখায় বা কথায় একটা অসাধারণ স্বচ্ছতা এনে দিতে পারে। সব শেষে আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলবো যা আমরা প্রায় সারা দিনই ব্যবহার করি, সেটা হলো চেঞ্জ বা পরিবর্তন। চলুন এর বিভিন্ন রূপ আর অর্থের গভীরে যাওয়া যাক। দেখুন, চেঞ্জ হলো সবচেয়ে সাধারণ শব্দ। যে কোনো কিছুকে একটু ভিন্ন করে দিলেই সেটা চেঞ্জ। অল্টার শব্দটা আরেকটু ফর্মাল, যা সাধারণত সময়ের সাথে সাথে বা চেহারার ছোটখাটো পরিবর্তন বোঝাতে ব্যবহার হয়। মডিফাই করার মানে হলো কোনো নির্দিষ্ট পরিস্থিতির জন্য কোনো কিছুকে আরও উপযুক্ত করে তোলা। যেমন বাচ্চাদের সাথে কথা বলার সময় আমরা আমাদের ভাষাটা একটু মডিফাই করি, তাই না? আর ভ্যারি মানে হলো কোনো কিছুতে বৈচিত্র্য আনার জন্য প্রায় পরিবর্তন করা, যেমন আমাদের ডায়েট ভ্যারি করা উচিত। এই উদাহরণটা কিন্তু দারুণভাবে পার্থক্যটা ধরিয়ে দেয়। একটা পোশাককে মাপমতো করার জন্য আপনি সেটাকে অল্টার করতে পারেন, মানে এর আকারে ছোটখাটো পরিবর্তন আনতে পারেন। কিন্তু এই নির্দিষ্ট ক্ষেত্রে আপনি চেঞ্জ শব্দটা ব্যবহার করতে পারবেন না, কারণ চেঞ্জ বলতে পোশাকটা বদলে একদম অন্য একটা পোশাক নেওয়ার মতো বড় পরিবর্তনও বোঝাতে পারে। এই সূক্ষ্ম পার্থক্যগুলোই ভাষাকে সমৃদ্ধ করে তোলে। তো আজকের এই পুরো আলোচনার মূল কথা কি? একটাই শব্দ, প্রিসিশন বা নির্ভুলতা। মনে রাখতে হবে প্রত্যেকটা শব্দের নিজস্ব একটা শক্তি আর অনুভূতি আছে, আর সঠিক শব্দটা ব্যবহার করার মাধ্যমেই আমরা আমাদের যোগাযোগে স্বচ্ছতা, সঠিকতা আর স্পষ্টতা নিয়ে আসতে পারি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই আলোচনার পর এমন কোনো বিশেষ ধারণা কি আপনার মাথায় আসছে, যা আপনি এখন আরও অনেক বেশি সূক্ষ্ম আর নির্ভুল শব্দ ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবেন? একটু ভেবে দেখুন, কারণ ভাষার আসল শক্তিটা কিন্তু তার নির্ভুলতার মধ্যেই লুকিয়ে থাকে।